আইন এবং শৃঙ্খলা। সি এর ডিউক কিং কনফুসিয়াসকে সরকার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কনফুসিয়াস উত্তর দিলেন, যখন রাজকুমার রাজকুমার হয়, মন্ত্রী মন্ত্রী হয়, পিতা পিতা হয়, পুত্র পুত্র হয়, তখনই তা হয়। এভাবে কনফুসিয়াস অ্যানালেক্টস এ রাজ্যে শৃঙ্খলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ভালো শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এবং যে পরিস্থিতিগুলো বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় তিনি অন্য একটি স্থানে এভাবে বর্ণনা করেন। যখন সাম্রাজ্যে সুশাসন প্রচলিত হয় তখন আচার অনুষ্ঠান, সঙ্গীত এবং শাস্তিমূলক সামরিক অভিযান সম্রাট থেকে আসে। যখন সাম্রাজ্যে খারাপ সরকার প্রচলিত হয় তখন আচার অনুষ্ঠান, সঙ্গীত এবং শাস্তিমূলক অভিযান রাজকুমারদের থেকে আসে। যখন সেগুলো রাজকুমারদের থেকে আসে তখন নিয়ম অনুযায়ী এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে তারা 10 প্রজন্মের মধ্যে তাদের ক্ষমতা হারায় না। যখন তারা রাজকুমারদের মহান কর্মকর্তাদের থেকে আসে তখন নিয়ম অনুযায়ী এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে তারা 5 প্রজন্মের মধ্যে তাদের ক্ষমতা হারায় না। যখন মহান কর্মকর্তাদের সহায়ক মন্ত্রীরা রাজ্যের আদেশগুলো তাদের হাতে রাখেন তখন নিয়ম অনুযায়ী এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে তারা 3 প্রজন্মের মধ্যে তাদের ক্ষমতা হারায় না। যে রাজ্যের মধ্যে, ইংরেজ কবির কথায়, সম্পদ জমা হয় এবং মানুষ ক্ষয়প্রাপ্ত হয় তার বিপদ ঋষির মনে স্পষ্টভাবে উপস্থিত ছিল। যেমন লি কি থেকে এই উক্তিটি প্রচুর পরিমাণে সাক্ষ্য দেয়। গুরু বললেন, স্বর্গের নিচে এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে দরিদ্রদের আনন্দ থাকে, ধনীরা শিষ্টাচারের নিয়মগুলো ভালোবাসে এবং শক্তিশালী পরিবারগুলো শান্ত ও শৃঙ্খলিত থাকে। শু কিংয়ে রাজা খাংয়ের নিম্নলিখিত ঘোষণাটি পাওয়া যায়। যে পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভজনক স্থান উপভোগ করেছে তারা খুব কমই শিষ্টাচারের নিয়মগুলো পালন করে। এবং শু কিংয়েই কাউ এর ডিউককে মাঝে মাঝে দেখা খারাপ প্রভাবগুলো সম্পর্কে বলতে দেখা যায়, যখন এমনকি সামান্য পরিমাণ অনার্জিত সম্পদও অশিক্ষিত যুবকদের কাছে চলে যায়। আমি নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে লক্ষ্য করেছি যেখানে পিতামাতারা রোপণ ও ফসল কাটার জন্য পরিশ্রম করেছেন তাদের ছেলেরা প্রায়ই এই পরিশ্রমদু বোঝেন না, বরং নিজেদেরকে স্বাচ্ছন্দ্য এবং গ্রামের অপশব্দে ছেড়ে দেয় এবং সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে পড়ে। রাজা তবে চীনা ইতিহাসের পূর্ববর্তী সময়ের প্রায় পৌরাণিক রাজা এবং বীরদের একজন, একই বইয়ে আরও শক্তিশালীভাবে সেই গভীরতাগুলো চিত্রিত করেন যেখানে বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় নেমে আসতে পারে। যারা নিজেরাও অপরাধ করে, ডাকাতি করে, চুরি করে, জঘন্যতা এবং বিশ্বাসঘাতকতা করে এবং যারা মানুষকে হত্যা করে বা তাদের সম্পত্তি নেওয়ার জন্য হিংস্রভাবে আক্রমণ করে, যারা বেপরোয়া এবং মৃত্যুকে অবজ্ঞা করে, এদের সবাই ঘৃণা করে। রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন এমন একজনের পথকে কনফুসিয়াস অ্যানালেক্টসে এভাবে উষ্ণভাবে প্রশংসা করেছেন। তিনি সতর্কতার সাথে ওজন এবং পরিমাপের দিকে নজর দিয়েছিলেন, আইনগুলো পরীক্ষা করেছিলেন, যাদেরকে অন্যায়ভাবে পদ থেকে সরানো হয়েছিল তাদেরকে পুনরায় স্থাপন করেছেন এবং সাম্রাজ্যের সুশাসন তার পথ ধরে চলেছিল। প্রশাসনিক অফিসারদের নির্বাচনের ক্ষেত্রে যত্নের কর্তব্যকে তিনি বিশেষভাবে আদেশ করেছেন, যেমন নিম্নলিখিত: প্রথমে আপনার বিভিন্ন অফিসারদের সেবা ব্যবহার করুন, ছোট ভুলগুলো ক্ষমা করুন এবং গুণ ও প্রতিভা সম্পন্ন মানুষদের পদে উন্নীত করুন। চুংকং বললেন, আমি কিভাবে গুণ ও প্রতিভা সম্পন্ন মানুষদের জানব যাতে আমি তাদেরকে পদে উন্নীত করতে পারি? তাকে উত্তর দেওয়া হয়েছিল, যাদেরকে আপনি জানেন তাদেরকে পদে উন্নীত করুন, যাদেরকে আপনি জানেন না তাদেরকে অন্যরা অবহেলা করবে। একজন জ্ঞানী রাজা অফিসারদের নির্বাচন এবং বরখাস্ত করার পথকে ঋষি এভাবে চিহ্নিত করেছেন। তিনি মহান মন্ত্রীদের তার নিয়োগ না করার জন্য হতাশ করেন না। কোনো বড় কারণ ছাড়া তিনি পুরনো পরিবারের সদস্যদের তাদের পদ থেকে বরখাস্ত করেন না। তিনি একজন মানুষের মধ্যে প্রত্যেকটি কাজের জন্য প্রতিভা খোঁজেন না। একজন ব্যক্তির বন্ধু এবং এমনকি বিশেষ করে তার আত্মীয়রা অফিসের জন্য উপযুক্ত হতে পারে কিনা সে বিষয়ে যথাযথ বিবেচনাকে নিরুৎসাহিত করা হয় না, বরং একই অনুচ্ছেদে এর ওপর জোর দেওয়া হয়েছে। চৌ এর ডিউক তার পুত্র লু এর ডিউককে সম্বোধন করে বললেন, বিঠোচাভন্য প্রিন্স তার আত্মীয়দের অবহেলা করেন না। এই পথের পক্ষে তিনি নিম্নলিখিত যুক্তিগুলো তুলে ধরেন। যখন যারা উচ্চপদে আছেন তারা তাদের আত্মীয়দের প্রতি তাদের কর্তব্য ভালোভাবে পালন করেন তখন জনগণ পুণ্যের প্রতি আজাগত হয়। যখন তাদের দ্বারা পুরনো বন্ধুদের অবহেলা করা হয় না তখন জনগণ নীচতা থেকে রক্ষা পায়। এর মধ্যে কি আছে তার জন্য বা একটি পবিত্র আমানত ছাড়া অন্য কোনো উপায়ে পদ গ্রহণকে তিনি এভাবে নিন্দা করেন। হিন জিজ্ঞাসা করল, কি লজ্জার বিষয়? গুরু বললেন, যখন একটি রাজ্যে সুশাসন প্রচলিত থাকে তখন কেবল নিজের বেতন নিয়ে ভাবা
এবং যখন খারাপ সরকার প্রচলিত থাকে তখনও একইভাবে কেবল নিজের বেতন নিয়ে ভাবা, এটাই লজ্জার বিষয়। লি কিতে কনফুসিয়াসকে বলতে উদ্ধৃত করা হয়েছে যে একজন মানুষকে তার মৃত্যু পর্যন্ত কোনো বিশেষ সম্মান না দেওয়া সব দিক থেকে নিরাপদ এবং ভালো। এভাবে গুরু বললেন, যখন সম্মান এবং পুরস্কার প্রথম মৃতদের উপর এবং পরে জীবিতদের উপর অর্পণ করা হয়, তখন মানুষ সম্মানিত মৃতদের পথ থেকে বিচ্যুত হবে না। শাসক এবং তার মন্ত্রী উভয়েই মৌলিক ঠিক এবং ভুল নীতিগুলির অধীন এবং এর দ্বারা পরিচালিত হওয়া উচিত, যা সার্বজনীনভাবে বাধ্যতামূলক, তা তিনি এখানে নিশ্চিত করেন। একজন একজন প্রিন্সের উচিত তার মন্ত্রীদের শিষ্টাচারের নিয়ম অনুযায়ী নিয়োগ করা, মন্ত্রীদের উচিত বিশ্বাসঘাতকতার সাথে তাদের প্রিন্সের সেবা করা। লি কিতে মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের এই সতর্কতা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বিষয়গুলো ব্যক্তিগতভাবে আলোচনা করা উচিত নয়। সুকিংয়ে এই ফৌজিকা আদালতের বিচারকদের জন্য অন্যান্যদের মধ্যে এই নির্দেশাবলী পাওয়া যায় যে চতুর্জিব্বার ব্যক্তি তাদের ফৌজিকার মামলার বিচার করা উচিত নয়, বরং এমন ব্যক্তিদের যারা তারা সত্যিই ভালো, যাদের বিচার যথাযথ মধ্যপন্থাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে।